7 মার্চ মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে নিউজপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। 7 মার্চে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। নির্বাচনের ফল নিয়ে আশাবাদী বিএনপি, ভোটার উপস্থিতি বাড়ানোর তাগিদ। গল টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা, প্রথম দিনের সংগ্রহ 4 উইকেটে 321 রান। ঐতিহাসিক 7 মার্চ আজ 71-এর এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স মাঠের ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই ভাষণ দিনে দিনে হয়ে ওঠে বাঙালির স্বাধিকার আন্দোলনের মূল মন্ত্র। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিনটি উদযাপনে সারা দেশে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। সাত মার্চ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, 7 মার্চ কে বিএনপি কিভাবে পালন করে, অনুসরণ করে, বা 7 মার্চের গুরুত্ব বিএনপির কাছে কতখানি? অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 7 মার্চের গুরুত্বটা হচ্ছে গণ আন্দোলন যখন গোলটেবিল বৈঠকের আহ্বান করা হয় এবং সেই গোলটেবিল বৈঠকের সময় শেখ সাহেব তখন জেলে ছিলেন। জি। এবং তখন ছাত্র জনতা 69-এর এই সময়ে তখন তারা বলল যে এই শেখ মুজিবুর রহমান ছাড়া গোলটেবিল বৈঠক হবে না। এটা মৌলানা ভাসানী বিশেষ করে খুব গুরুত্বের সাথে বললেন। এবং গোলটেবিল বৈঠকে যখন মানে শেখ সাহেবকে প্যারোলে নিয়ে যাওয়ার কথা হলো, তখন প্রথম মৌলানা ভাসানী তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন যে না, মুক্ত অবস্থায় নিতে হবে শেখ মুজিবুর রহমানকে। এবং গোলটেবিল বৈঠক এজেন্ডা ছাড়া যখন শুরু হলো, কোনো আলোচ্যসূচি ছাড়া, মৌলানা ভাসানী তখন তার বিরোধিতা করলেন। উনি বললেন যে এই গোলটেবিল বৈঠকে কোনো আলোচ্যসূচি নেই, অতএব আমরা যাব না। এ হচ্ছে একদিকের ঘটনা প্রবাহ। তারপরে গোলটেবিল বৈঠকের মানে 2টি দফা মানা হলো। একটা হলো যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং প্রাপ্তবয়সের ভোটাধিকার। শেখ সাহেব এসে বললেন যে এবার আর রাজপথ নয়, এবার গাজী হতে হবে। অতএব তখন মানে নির্বাচন মুজিবুর রহমানের হাতে অর্পণ করলেন না। করলে উনি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গণপরিষদ বলছে যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আমরা আসলে এই প্রেক্ষাপটটি সবিস্তারে শুনতে পারলে আমাদের ভালোই লাগতো, কারণ এই প্রেক্ষাপটটি আমাদের অনেকেরই শোনা। কিন্তু আমি যেটি জানতে চাইছিলাম, 7 মার্চের গুরুত্ব বিএনপির কাছে কতখানি? 7 মার্চ বিএনপি আসলে কিভাবে স্মরণ করে, অনুসরণ করে বা পালন করে, বা আদৌ কোনো গুরুত্ব বিএনপির কাছে 7 মার্চের আছে কিনা? 7 মার্চের যে ঘটনা, পরবর্তী সময় সেই ঘটনার সাথে কিন্তু অনেক বিচ্যুতি ঘটেছে। 7 মার্চে শেখ সাহেবের যে ঘটনা ছিল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই বলে যখন সারা দেশে যখন উত্তাল সেই মানে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল, সেই অসহযোগ আন্দোলন শুরু হলো, অন্যদিকে কিন্তু গোলটেবিল বৈঠকও মানে আলোচনাও চলতে থাকলো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 24শে মার্চ পর্যন্ত আলোচনা হলো এবং এই 7 মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত আসলো। এটা একটা উত্তাল অবস্থা ছিল। কিন্তু বিভিন্ন সময় মানে ওই যে শেখ সাহেব যেটা বললেন যে মানে ইহা খান আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। সেদিন যদি ভুট্টো সাহেবের কথা না শুনতেন তাহলে কিন্তু এই মানে আন্দোলনটা হলো না। অতএব তাদের ভুলের জন্যই কিন্তু
এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ৭ই মার্চের কোনো গুরুত্ব বিএনপির কাছে আছে কিনা? না, ৭ই মার্চ তো একটা ঐতিহাসিক ঘটনা, এটাকে তো বিএনপি অস্বীকার করার কিছু নাই। ৭ই মার্চের ঘটনা তো ঐতিহাসিক। এই ঐতিহাসিক ঘটনাটাকে কিভাবে স্মরণ করে বিএনপি? এই ঐতিহাসিক ঘটনাটাকে বিএনপি বাংলাদেশের মানে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে প্রত্যেকটি ঘটনায় তো একটা তাৎপর্যপূর্ণ দিক আছে, প্রত্যেকটি ঘটনারই একটা ব্যাখ্যাবহুল দিক আছে। ৭ই মার্চের ঘটনা তো বাংলাদেশের ইতিহাসের অংশ। ওকে, বাংলাদেশের ইতিহাসের অংশ বাদে বিএনপির কাছে ৭ই মার্চের ভাষণ বা ৭ই মার্চ আলাদা কোনো তাৎপর্য বহন করে কিনা? এখানে আলাদা আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আপনার গণতন্ত্রের গণ আন্দোলন, গণঅভ্যুত্থান, তারপর সত্তরের নির্বাচন, তারপরে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করা, তারপর সেই পরিস্থিতি ৭ই মার্চের ভাষণ, আমার মনে হয় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বক্তব্য পরিষ্কার। স্বাধীনতার বা স্বাধিকার আন্দোলনের অন্যান্য সংগ্রামের সাথে অন্য একটি ঘটনা হিসাবে সেটি ইতিহাসে স্মরণীয়, আলাদা কোনো তাৎপর্য আমি সেইভাবে বহন করে না বলেই মনে হয়। তাই কি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী? না, মানে ৭ই মার্চ তো একটা ঐতিহাসিক ভাষণ, তো সেটাকে আমরা গুরুত্বহীন বলতে চাই না, কিন্তু এই ভাষণের মাঝে কিন্তু অনেক সত্য বেরিয়ে এসছে, যেটা হলো তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু এটা বলেছেন যে ইয়াহিয়া খান তিনি আমার কথা না শুনে ভুট্টো সাহেবের কথা শুনলেন। ইয়াহিয়া যদি শেখ সাহেবের কথা শুনতেন তাহলে সেখানে পার্লামেন্ট ডেকে শেখ সাহেবকে প্রধানমন্ত্রী করতেন, করেন নাই, এবং সেখান থেকে কিন্তু শুরু হলো আবার নতুন মোড শুরু, তাহলে এটার গুরুত্ব তো আছেই। ওকে ওকে, মানে সেটি তো বলেছেন, সেটি তো ফ্যাকচুয়ালি ঠিক। তিনি এটিও বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই, সেটিও আছে। তিনি এবারে স্বাধীনতা সংগ্রাম সেটিও বলেছিলেন। যাই হোক, এটি বোঝা গেল। আমি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে আসছি। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আজ যখন ৭ই মার্চ ১৯৭১ সালে পরে আমরা ২০১৭ সালে আছি, ৪৬ বছর পরে এসেও আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুবই রেলেভেন্ট, কারণ তাকে উদ্ধৃত করছি আমি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? আমার কাছে মনে হয় যে এই কথাগুলি এখনো খুব ঠিক। আপনার কাছেও এরকম মনে হয় কিনা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? দেখুন, বাঙালির ইতিহাসে, উপমহাদেশে বলবো না, বাঙালি জাতি হিসাবে ইতিহাসে ৭ই মার্চ তিনটি দিক দিয়ে গুরুত্ব বহন করে। একটা হলো স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট দিয়ে যে ৭ই মার্চ আমরা পেরিয়ে এসেছি, ৭ই মার্চ হলো গিয়ে একদম ক্লাইম্যাক্সে আমরা চলে গেছিলাম। আরেকটা দিক হচ্ছে ৭ই মার্চ মূলত বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার প্রথম পদক্ষেপ বঙ্গবন্ধু দিয়েছেন, যখন তিনি বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। আনুষ্ঠানিক ঘোষণার হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি প্রশ্নটি তার পর থেকে একটু শুরু করেছিলাম। আমার কাছে যে আজও মনে হচ্ছে আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, সেটি সম্পর্কে আপনি কি বলবেন? তিনটি বিষয় এখন ঠিক বলে মনে হচ্ছে আমার। আমি মনে করি আপনি যে কথাটা বলেছেন, বাংলা মাঝে বাঁচতে চায়, অধিকার চায়, এইটা বাংলাদেশ মানুষের অধিকার গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি অর্জন করেছি। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক আবহাওয়া, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক সরকার আছে এবং সেই সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। বর্তমান সরকার এই গণতন্ত্রের পথেই আমরা আছি। মধ্যে স্বৈরতান্ত্রিক সরকার, সামরিক শাসন এসছে, তা ভেদ করে সাধারণ মানুষের নিয়ে আমরা এগিয়ে গেছি পতাকা নিয়ে। আমি যদি শেষ দিক থেকে শুরু করি, বাংলার মানুষ তার অধিকার চায়, এই অধিকার যদি হয় ভোটের অধিকার, এই অধিকার যদি হয় মানবাধিকার, আমি ভোটের অধিকারটি নিয়ে আসি। আমি ভোট দিতে পারি নাই, আমি আমার অধিকার চর্চা করতে পারি নাই, এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ভোট দিতে না পারার কোনো কারণ আমি দেখি না। কেউ বলেনি যে ভোট দিতে দেওয়া হয়নি, ভোট দিতে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রচারণা ছাড়া বিভিন্ন দল থেকে প্রচারণা করেছে মাত্র, কিন্তু কোন সাধারণ মানুষ কোথাও
সমাবেশ করে বলেনি আমাদের ভোট দিতে দেওয়া হয়নি, ভোটের অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, এই কথা কিন্তু আমি অন্তত আমার স্মরণে নেই। আমার আসলে নির্বাচনই হয়নি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি জানেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন। হ্যাঁ, তো আমি তো ভোট দিতে পারি নাই, আমার অধিকার তো আমি চর্চা করতে পারি নাই। এবার নির্বাচনে কে ক্ষমতা দখল, কে ক্ষমতায় বসবেন, কে সরকার গঠন করবেন সেটি আমি নির্ধারণ করতে পারি নাই। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। না না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যদি কেউ নির্বাচনে না আসে, সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন স্বাধীন, তার নির্বাচন পরিচালনা করেছেন। যদি কোনো দল বা উপদল নির্বাচনে না আসে, তাইলে সংবিধান তো বসে থাকবে না। সংবিধান মোতাবেক চলবে, নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। এখানে কে আসলো না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা, কাউকে নির্বাচন করতে বাধাগ্রস্ত করা হয়েছে কিনা, সে ধরনের কোনো বক্তব্য কিন্তু আসেনি। শুধু বলা হয়েছে আমি নির্বাচন বর্জন করলাম। অনেক বেগম খালেদা যে পর্যন্ত বলেছিলেন হতে দেওয়া হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না, সেজন্য যা করেছে আপনার সেটা ভালো করেছে। 5 জানুয়ারির আগে হত্যা, লুণ্ঠন, বোমাবাজি, চাঁদাবাজি, সব রকম জ্বালাও পোড়া সবকিছু করা হয়েছে নির্বাচন ব্যাহত করার জন্য। কাজে নির্বাচন রাদার যাতে মানুষ ভোট দিতে যেতে না পারে সেই পরিবেশ, আমি আপনার সাথে একমত হয়ে বলছি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মানে যে এবার 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানে কে সরকার গঠন করবে সেটি আমরা নির্ধারণ করতে পারিনি। সেটি আসলে আগেই নির্ধারণ হয়ে গেছে, যেহেতু 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। সেই ক্ষেত্রে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হলাম কিনা, দায় জারি থাক। এখন আমি সেটাই বলছি যে সমস্ত নির্বাচনী এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ নির্বাচিত হয়েছেন, সেখানে যদি কোনো ব্যক্তি বা জনসাধারণ বলতো যে আমরা ভোট দিতে পারি নাই, কারণ এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেখানে ভোট হয়নি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তারা ঘোষণা দিয়েছেন। মনোনয়নপত্র দেখা যায় দ্বিতীয় মনোনয়নপত্র নাই, এখানে ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট দিতে পারিনি জবরদস্তির জন্য, সেই কিন্তু আজ পর্যন্ত কেউ কিছু বলেনি। আমি অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর কাছে আবার একটু আসতে চাই। আমি যে ভোট দিতে পারি নাই বলে মনে করছি এবং আমি আমার অধিকার প্রয়োগ করতে পারি নাই বলে মনে করছি, এর জন্য দায়ী হচ্ছে বিএনপি। কারণ বিএনপি নির্বাচনটি বর্জনই শুধু করে নাই, তারা প্রতিহতের ঘোষণা দিয়েছিল। ভোটের আগে তারা ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দিয়েছিল, যারা ভোটে দাঁড়াবে তাদের বিভিন্ন রকম হুমকি দিয়েছিল। তার জন্য এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি কি মনে করেন? আজ 7ই মার্চ আমার মনে হচ্ছে যে আমার অধিকার আমি পাইনি। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, আমি আপনার আগের মন্তব্যগুলো শুনলাম, যেটা আপনি ইউসুফ হোসেন হুমায়ুনকে যে প্রশ্নগুলো রেখেছিলেন তার সঙ্গে আমি একমত। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বিএনপি সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক পার্টি নয় যে বিপ্লব করে আমরা রাষ্ট্র ক্ষমতা যাব, সে কথা কিন্তু ঘোষণা দেয়নি। নির্বাচনে অবশ্যই বিএনপি যেত, নির্বাচনে অবশ্যই বিএনপি দাবিটি কার কাছে করেছিল অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী? বিএনপি কার কাছে দাবি করে? এখন দাবিটা হলো যে এই নির্বাচনের আগে যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হলো, 15 সংশোধনী, সেই সংশোধনী বিএনপি মেনে নেয় নাই। বিএনপি বলেছে জনগণের ভোট। বিএনপি কার কাছে দাবি করেছিল? বিএনপি কি দাবি করেছিল আসলে, মানে দাবিটা কার কাছে করে? বিএনপি বলতো যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, সেটি বিএনপির অধিকার। অবশ্যই বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা দেয়, কেন দিল? আমি আমার প্রতিনিধি নির্বাচন করব, বিএনপির ভালো না লাগলে বিএনপি আসবে না, আমাকে কেন ভোট দিতে বাধা দেওয়া হলো? আমার ভাইকে কেন পুড়িয়ে দেওয়া হলো? আমরা তো না, কাউকে পুড়িয়ে দেওয়া হয়নি, বিএনপি কাউকে পুরায় নেই। বিএনপি শুধু জনগণের ভোটাধিকারকে, জনগণের সার্বভৌমত্ব প্রয়োগের ক্ষমতাটাকে নিশ্চিত করতে চেয়েছিল, এবং সেই কারণে বিএনপি নির্বাচনে যায়নি বলে সেখানে এই দেশের প্রার্থী পাওয়া যায়নি। 154টা রাইটলি হ্যাভ সেড যে 154টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনার নিশ্চয়ই মনে থাকবে, প্রার্থী যে পাওয়া যায়নি তার জন্য বিএনপির হুমকি, ধামকি, জ্বালাও পোড়াও অনেকখানি অবদান রেখেছে। এবার বিএনপি নির্বাচনে না যাক, না গিয়ে বলুক যে তারা শুধু নির্বাচন অহিংস কায়দায় বর্জন করবে, দেখা যাক প্রার্থী যায় কিনা। বিএনপি নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে না যাওয়া, এই দুয়ের মধ্যে যাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই যে আমাকে জোর করে চাপিয়ে দিয়ে আমাকে সেখানে নিতে হবে, তা না। আমরা ক্ষমতায় থেকে
পার্লামেন্ট ডিজলভ না করে আরেকটা পার্লামেন্ট নির্বাচনের যে যে নাটক মঞ্চস্থ করা হলো, সেখানে বিএনপি সেটা মেনে নিতে পারেনি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে। কিন্তু এমন কোনো অভিযোগ বিএনপির বিরুদ্ধে নাই যে কোনো কেন্দ্রে প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করার ক্ষেত্রে বিএনপি বাধা প্রয়োগ করেছে। আমার আছে বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব থেকে হুমকি দেওয়া হয়েছে এই নির্বাচন প্রতিহত করা হবে, যারা নির্বাচনে যাবে তারা হচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে, এবং সেই প্রতিহত সারা বাংলাদেশ, আপনার যদি মনে থাকে 2013 সালের শেষ দিকে সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা দিন কোনো না কোনো ঘটনা ঘটেছে, প্রতিটা দিন। না না, ঘটনা তো ঘটবেই। না না, বাংলাদেশের জনগণের পক্ষে বিএনপি কথা বলেছে। জনগণ যদি বলে যে আমরা এই নির্বাচন হতে দেব না, জনগণের সে রাইট আছে। জনগণ বলে আমার অধিকারকে আমরা বিএনপি কে বলতে শুনছি, জনগণকে শুনি নাই। আমার অধিকার, বিএনপি তার জনগণ না। বিএনপি তো জনগণের প্রতিনিধিত্বশীল একটি রাজনৈতিক দল। এদেশের শত সংগ্রামের প্রতিনিধিত্ব করে আপনার বিএনপি এদেশের কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের উত্তরাধিকার। অতএব বিএনপি জনগণের পক্ষেই কথা বলেছে। এই নির্বাচনে যে বিএনপি যাবে না, সেটি কি জনগণ থেকে বিএনপি কোনো ম্যান্ডেট নিয়েছিল, কোনো জরিপ করেছিল, কোনো এরকম কোনো কিছু করেছিল যে জনগণ বিএনপিকে বলেছে আপনারা প্রতিহত করুন? যখন কোনো ফ্যাক্ট সামনে চলে আসে, ফ্যাক্ট অ্যাডমিটেড নিড নট বি প্রুভড। এখানে দিস ফ্যাক্ট ইজ মানে ডিসক্লোজড যে 154টা সিটে কেউ প্রার্থিতা দেয়নি এবং পরবর্তী সিটে মাত্র 5% ভোট পেয়েছে। অতএব ইট ইজ মানে এভিডেন্ট দ্যাট দ্য পিপল অফ দি ওয়াইড মেজরিটি পিপল অফ আওয়ার কান্ট্রি did not cast their vote, did not even go to the vote. আপনি অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীকে আপনি শুনছিলেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে করবেন। আমরা একটা বিরতিতে যাবো এরপরে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী যা বলছেন তা ঠিকই মনে হচ্ছে আমার। আমি মনে করি উনি সত্যের থেকে সরে গেছেন, দলীয় একটি দৃষ্টিভঙ্গিতে বক্তব্য রাখছেন। সত্য যেটা ঘটনা যেটা ঘটেছে তার কাছে উনি যাচ্ছেন না ইচ্ছে করে রাজনৈতিক কারণে। কারণ আমরা জানি ইতিহাস বলবে তৎকালীন সংসদ সেদিনের কথা, বেশি দিনের কথা তো নয়, বেগম খালেদা রাজশাহীতে বলেছিলেন নির্বাচন হতে দেয়া হবে না, হতে হবে না। এই ধরনের ঘোষণার পরে তার কর্মীরা কি করবে এটা বলার আর অপেক্ষা রাখে না। কাজে নির্বাচন যে শুধু তাই নয়, আমরা এই পর্যন্ত বলেছিলাম যে নির্বাচনের আগে যে আপনারা অন্তর্বর্তী সরকারের যেটা সংবিধানে আছে তাতে যে কোনো মন্ত্রণালয় নিতে পারেন, আমাদের আপত্তি নাই, তার দিলেন না। তারপরে আমাদের প্রধানমন্ত্রী তাকে আহ্বান জানালেন, নিমন্ত্রণ করলেন, হাসলেন না। তিনি ভেবেছিলেন যে জ্বালাও পোড়াও কেন আসবেন। যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ এত বড় আন্দোলন করেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার শুধু কলমের খোঁচায় হাইকোর্টের দোহাই দিয়ে বা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে বাতিল করে দিলে বিএনপি কেন আসবে? আমি ওইটা বুঝতে পারি না। কিন্তু আসলে যেখানে হাইকোর্ট বলেছিলেন, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আরো 2 মেয়াদে রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার। আমি সেটা হাইকোর্টে আপিল বিভাগের জাজমেন্টে ছিল, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, এটা চিরস্থায়ী বন্ধ হিসেবে চাওয়া হয়নি। একটা শুধু আপনারা ক্ষমতায় আসবেন যেই পর্যন্ত, সেই পর্যন্ত চাওয়া হয়েছিল এটি। তখন আমরা চেয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার হোক, কিন্তু চিরস্থায়ী বন্ধ হিসেবে নয়। চিরস্থায়ী বন্দোবস্তের প্রসঙ্গে এটি বললেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি। চোদ্দ উপজেলা 4 পৌরসভায় ভোটের ফল আশাব্যঞ্জক বলছে বিএনপি। তবে এখনই নির্বাচন কমিশনকে বিচার করতে চান না বিএনপি নেতারা। ভোটের গুরুত্ব বাড়াতে ভোটার উপস্থিতি বাড়ানোর তাগিদ পর্যবেক্ষকদের। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান এবং খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে নতুন কমিশন গঠনের পর জানা যায় নতুন ইসির ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বিএনপির পক্ষ থেকে। এই নিয়ে আপনারা অনেকগুলি কথা বলেছিলেন বা সংবাদ সম্মেলনে বলা হয়েছিল অনেকগুলি কথা। আপনার দৃষ্টিতে নতুন কমিশন তাদের প্রথম দিকের যে নির্বাচনী দায়িত্ব আছে তা পালনে কতটা দক্ষতার পরিচয় দিল? জনাব নজরুল ইসলাম মঞ্জু। ধন্যবাদ আপনাকে। সদ্য সমাপ্ত কতগুলি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আপনার খুব গুরুত্বহীন এই জন্য যে এটি যে সময় হওয়ার কথা ছিল সেই সময় হয়নি, এবং যে সময়ে এই নির্বাচনগুলো হওয়ার
পরিবেশ ছিল সেই সময় কিন্তু ভোট ডাকাতির মূল নির্বাচনটা উপজেলা নির্বাচন হয়ে গিয়েছে। এখন এই গুরুত্বহীন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল না তা না, আপনি জানেন যে হাইকোর্টে একটি আদেশ দিয়েছিল মোড়গঞ্জের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এলাকা যেতে পারে নাই, সেই প্রার্থী সর্বশেষ মুহূর্তে যে নির্বাচনে অংশ নিয়েছে। এরকম সারা বাংলাদেশে যে কয়টি নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই কিন্তু এমন পরিবেশ আগেই রচনা করা হয়েছে যেখানে প্রার্থীরা আগের মতো প্রার্থী হিসাবে জনগণের কাছে পৌঁছতে পারে নাই, এবং ভোটাররাও শঙ্কায় ছিল যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, যার জন্য এই নির্বাচন খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আসলে যেটি দরকার সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিভাবে নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সরকারও সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে জাতি কিন্তু সেদিকে তাকিয়ে আছে। যার জন্য এই গুরুত্বহীন নির্বাচন দিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে খুব বেশি ভালো নির্বাচন কমিশন হয়েছে এবং এই নির্বাচন কমিশন দিয়ে ভালো আমি কিন্তু আপনার এই মুহূর্তের কথার সাথে 100% একমত। আপনি যা বলেছেন আমার কাছে মনে হয় যে এত চমৎকার ভাবে আর এই নির্বাচনকে আর বোঝানো যেত না। কিন্তু আমার শুধু জানতে ইচ্ছা করে, বিএনপি যখন বলেছিল যে এই নির্বাচন দিয়ে নিবিড় ভাবে নির্বাচন কমিশনের ভূমিকা পর্যবেক্ষণ করবে, তখন কি এটা ভাবে নাই? বিএনপি কি একটু দূরদৃষ্টিহীন দল? মানে আগের কথা আর এখনকার কথা কিন্তু প্রত্যেক দিনই তার আমাদের রিজভি কিন্তু রিজভি আহমেদ কিন্তু প্রত্যেকদিনই আপডেট দিয়েছে সারা বাংলাদেশে 14টি উপজেলা নির্বাচনে, এবং সব জায়গায় কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড, বল প্রয়োগ এবং প্রশাসনের নির্বিকার আচরণ এগুলো কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদিনই প্রেস কনফারেন্সে মঞ্জু ভাই ঠিক নির্বাচনের আগের দিনও কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক রকম কথা বলেছেন, বিএনপির নেতৃবৃন্দ অনেক রকম কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে আপনি আজকে এসে যে বললেন যে এই নির্বাচন আসলে ততটা গুরুত্ব নেই, এই গুরুত্বহীন নির্বাচন দিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিবেচনা করা যাবে না, সেই জন্য আমি কৌতূহলী একটু জানতে চাইছিলাম যে এটি আমার মত, কিন্তু বিএনপি আগে অন্যরকম মত দিচ্ছিলেন কেন? না, বিএনপি তো একটা শঙ্কার জায়গা থেকে বলছে। বিএনপি সবসময় এই বর্তমান সরকারের বিগত দিনের ভূমিকা, তাদের প্রতি মানুষের অনাস্থা, রাজনৈতিক দলগুলোর অনাস্থার জায়গা থেকে কিন্তু সেই আস্থার জায়গা কিন্তু এখনো তৈরি হয়নি। সরকার কিন্তু সেই জায়গায় এখনো আসতে পারে নাই, এবং বর্তমান নির্বাচন কমিশনার সিইসি কিন্তু সেই জায়গায় এখন নিজেকে আনতে পারে নাই, যার জন্য কিন্তু শঙ্কা রয়ে গেছে, যার জন্য কিন্তু ভোটারদের এবং প্রার্থীদের মধ্যে সেই আতঙ্ক ভাগ কিন্তু এখনো কেটে যায় নাই। আমাদের সাথে জনাব বদরুদ্দিন আহমেদ কামরান রয়েছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনার দৃষ্টিতে নির্বাচন কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এই নতুন গঠিত নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানাই। একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন তারা প্রথমে উপহার দিয়েছেন, কারণ তারা এই কমিটি গঠন হওয়ার পরেই এই প্রথম বেশ কয়েকটি উপজেলা এবং পৌরসভা নির্বাচন খুব সঙ্গত কারণে আমি আশা করেছিলাম যে বিএনপির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হবে, কিন্তু আমি খুব কষ্ট পেলাম যে একটু আগে আমার ভাই মঞ্জু সাহেব যেটা বললেন যে গুরুত্বহীন নির্বাচন, এই গুরুত্বহীন নির্বাচন এই কথাটা বলার মধ্য দিয়ে যেভাবে যারা গতকালকে নির্বাচিত হয়েছেন সেই সদ্য নির্বাচিত প্রতিনিধিদেরকে যেভাবে অসম্মান করা হলো, তাদেরকে যারা তাদের পবিত্র আমানত দিয়ে নির্বাচিত করেছেন, মূল প্রশ্নটি ছিল আপনি বা মূল প্রশ্নটি আসলে করা হয়নি, আমি দুঃখিত, যে নির্বাচনটি গুরুত্বপূর্ণ মনে করেন কিনা এবং নির্বাচনটি কেমন ছিল, তারপর আপনি এই উত্তরটি দিলে আমি প্রশ্নটি করব। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল? আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, সুতরাং আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটি স্থানীয় সরকারের যে সমস্ত স্তরগুলো আছে সেখানে যাতে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সেগুলো পরিচালিত হয়, সেই লক্ষ্যেই যে সমস্ত নির্বাচনগুলো বাকি ছিল সেই নির্বাচনগুলো আয়োজন করা হয়েছে। সুতরাং এই নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এগুলি সুষ্ঠু হয়েছে। কামরান ভাই, এই ক্ষেত্রে আমি প্রশ্ন করতে চাই, সিলেটের ওসমানীনগর উপজেলাতে যে নির্বাচন হয়েছে তাতে বিএনপি প্রার্থী মনোলোক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এতে করে কি আমরা বুঝতে পারি যে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, জনগণ তাদের উপরেই আস্থা রাখছেন এবং জনগণ এখন ভোট হলে, জাতীয় নির্বাচন হলে বিএনপিরই জেতার সম্ভাবনা বেশি? এটা মোটেই না, এই কারণে যেখানে খুব একটা সহজ সমীকরণ, সেটা হলো
যে এটা আমাদের স্থানীয়ভাবে আমরা এখানে ব্যর্থ হয়েছে এই কারণে যে আমাদের মূল প্রার্থীর বিরুদ্ধে আমাদের আরেকজন প্রার্থী তিনি দাঁড়িয়েছিলেন এবং দুজনের ভোটের হিসাব যদি আমরা করি তাহলে সেখানে দেখবো তারা একটু খুনাখুনিও করেছেন পরস্পরের সমর্থকেরা, তাদের সমর্থকেরা তারা ঠিক পরস্পরের মধ্যে খুনাখুনি হয়েছে এরকম বিষয়টা ছিল না, যদিও সেটাকে অন্যভাবে বলা হয়েছে। যাই হোক, তো ভোটের হিসাব করলে কিন্তু আমাদের ভোটের সংখ্যাটাই বেশি। বিএনপি যে জনপ্রিয় সংগঠন বা হয় নাই তারপর প্রমাণটা হলো যে বিএনপির রাজনীতির প্রতি জনগণের এখন মুখ ফিরিয়ে নিয়ে গেছে, কারণ মানুষ তাদের যে বিগত দিনের যে অত্যাচার জনগণের উপরে। কামরান ভাই, ওসমানীনগর উপজেলা তো তা বলে না, আর আওয়ামী লীগের ব্যর্থতা তো দেখি আমি পাহাড় সমান। আওয়ামী লীগ ওসমানীনগর উপজেলায় প্রথমবারের মতো নির্বাচন, যেটা 2014 সালে উপজেলা হয়েছে, সেই নির্বাচনে একজন একক প্রার্থী দিতে পারে নাই। আমরা এই ব্যর্থতা, এটি ব্যর্থতা কিনা, আপনাদের ব্যর্থতা কিনা, কামরান ভাইয়ের ব্যর্থতা কিনা, সেটা আমরা একটু শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। কামরান ভাই, মঞ্জু ভাই। মঞ্জু ভাই, এই নির্বাচনের কোন দ্বারা আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা সে ব্যাপারে কোনো বার্তা নিচ্ছেন কিনা? না, আমি আপনাকে বলতে চাই, আমাদের দল থেকে বারবার যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ রচনা করতে হবে। প্রথমত নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে হবে, নির্বাচনের সরকার থাকতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে রাজনৈতিক নিয়োগ করা হয়েছে তাদেরকে সরিয়ে এটি নিরপেক্ষ প্রশাসনকে আপনাকে সামনে নিয়ে আসতে হবে। এবং তারপরে যেটি দরকার সেটি হচ্ছে যে বিরোধী দল বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ কর্মী বালির বাইরে, এই আমাদের যেটা দরকার যে নির্বাচনী পরিবেশ সেগুলি রচিত হবে কিনা, এই নির্বাচন কমিশন সেই ধরনের পরিবেশ রচনা করতে পারবে কিনা এবং সরকারও সেইভাবে আন্তরিক কিনা, এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ হতে দরকার সেটা করবে কিনা। ধরেন সরকার আন্তরিক হলো না, ধরেন মঞ্জু ভাই, সরকার আন্তরিক হলো না, কারণ আপনারা না আসলে তো তাদের সুবিধাই, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ধরুন সরকার চায় না আপনারা নির্বাচনে আসেন। আমরা তো নির্বাচনে যেতেই চাই এবং বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশে আরেকটি 5 জন নির্বাচন হবে না এবং গ্রহণযোগ্য হবে না, জনগণের কাছেও হবে না, দেশে বিদেশে কোথাও হবে না এবং সরকার সেই ইমেজ ফিরে পাবে না যদি একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা সরকার না করে। মানে বিএনপি নির্বাচনে না আসলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করছে জনাব নজরুল ইসলাম মঞ্জু। আপনাকে অনেক ধন্যবাদ জনাব বদরুদ্দিন আহমেদ কামরান। আপনাকেও এই ডিস্ট্রিক্টে একটি বিরতি নিচ্ছে। আমরা জানি যে আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ শুরু হয়েছিল গলে, যেখানে প্রথম দিন শ্রীলঙ্কা টসে জিতে 321 রান 4 উইকেটে করে তুলে নিয়েছিল। সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী সাইফুল মজুমদার আছেন। সাইফুল, আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা আসলে প্রথম দিকে খুব ধীর গতিতে রান তুললো, শেষ দিকে রানের গতিতে বাড়িয়ে নিয়ে দিন শেষে প্রায় 3.64 ইয়েতে রান করেছে। বাংলাদেশের হাত থেকে বাংলাদেশ খেলায় ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখছেন সাইফুল? আপনি যেটা বলেছেন, ওভারঅল দিন শেষে যে 28 ওভার খেলা হয়েছে সেখানে প্রায় 4-এর কাছাকাছি রান রেট, কিন্তু শেষ যে তৃতীয় সেশন ছিল সেখানে 35 ওভার খেলা হয়েছিল এবং প্রায় 5-এর কাছাকাছি করে রান এসেছিল এবং সেই পুরো যদি বলেন যে ক্রেডিটটা হচ্ছে গুণারত্ন এবং হচ্ছে মেন্ডিসের। দিনের শুরুটা যেভাবে শুরু হয়েছিল পরে কিন্তু সেভাবে হয়নি। তার কারণটা হচ্ছে উইকেটের একটা বিষয়, যে এখানে টস জিতলে অবশ্যই ব্যাটিং নেওয়া উচিত, কিন্তু সেই ভাগ্যটা মুশফিকের হয়নি এবং সে সুযোগটাই নিয়েছে শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাত টস জিতে ব্যাটিং নিয়েছে এবং পুরো উইকেটের ফায়দাটা কাজে লাগিয়ে বাংলাদেশের খেলায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে কিনা? 321 4 উইকেটে, হাতে 6টি উইকেট রয়েছে, উইকেটে জমে গিয়েছেন গুণারত্নে আউট হয়েছেন, ডিকেওয়ালা আছেন উইকেটে, ভালো বল দেখছেন এবং 166 রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। এই অবস্থায় বাংলাদেশ খেলায় ফিরতে পারবে বলে মনে করছেন কিনা? অবশ্যই, মাত্র প্রথম দিন গিয়েছে, আরো টেস্টে 4টা দিন আছে, কিংবা কালকে প্রথম সেশনে বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে, সংবাদ সম্মেলনে এসে মেহেদী মিরা আছে যেটি বলেছেন যে কালকে প্রথম লক্ষ্যটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই 6টা উইকেট তুলে নেওয়া, কারণ তারা চাইবে তাদের রানটা যত বড় করতে পারে। 600-র কাছাকাছি রানের একটা লক্ষ্য আছে রঙ্গনা হেরাত বলেছেন, কিন্তু বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে যত দ্রুত সম্ভব, বিশেষ করে ভয়ঙ্কর হয়ে ওঠা এই মেন্ডিসকে যত দ্রুত সম্ভব আউট করা। তার
সর্বোচ্চ ক্যারিয়ারে 176 আছে, সেখানে তাকে আরো আগে যদি আউট করা যায় তবে অবশ্যই ম্যাচে বাংলাদেশ ফিরতে পারবে। সাইফুল, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটাই কি বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ? আমরা কোনো কমপ্লেন করতে পারি একাদশকে নিয়ে? এবং আজকেই অনেকদিন পরে মুশফিক দলে আছেন, কিন্তু কিপিং করছেন লিটন দাস, ভালো কিপিংই করেছেন। আপনি এটি কি বাংলাদেশের সেরা একাদশ এই মুহূর্তে মানবেন কিনা? না, সেরা একাদশ বলা যাচ্ছে না। এই কারণে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা তাদের একাদশে 3 জন স্পিনার নিয়েছে এবং 2 জন পেসার, কিন্তু বাংলাদেশ কিন্তু তার উল্টা করেছে, 3 জন পেসার এবং 2 জন স্পিনার। সেক্ষেত্রে স্পিনকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু মুশফিক সেটি করেননি। আমার মনে হয় যে বাংলাদেশের স্পিন অপশনও মুশফিকের হাতে খুব বেশি ছিল না গত কয়েকদিনের পারফরমেন্স বিবেচনায়। সাইফুল মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে।